আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত দিক থেকে দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, আজকের লাইভ সেশনে আমি আপনাদের ভারত এবং ইরান, আমেরিকা সহ কয়েকটি বিষয়ে কিছু ব্রেকিং খবর দিতে চাই। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে আমরা ইরান এবং আমেরিকা প্রসঙ্গে আপনাদের খবর দিতে চাই, তারপর চলে যাব ভারত প্রসঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই তো, তাই? ওকে। এইমাত্র যে লেটেস্ট ব্রেকিং খবরটি পাওয়া গেছে সেটা হলো তেহরান, কুয়েত, ইরাক এবং জর্দান ও বাহরাইনে ব্যাপক অ্যাটাক করেছে। অর্থাৎ আমেরিকা ইরানে হামলার পর ইরান আবার পাল্টা জবাবটা কিছুক্ষণ আগে দিয়েছে। সেটা লাইভ আপডেট দিচ্ছে ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো। সেখানে বলা হচ্ছে যে কুয়েত এবং ইরাক সীমান্ত ক্রসিং, সেখানে ইরান ব্যাপক তাণ্ডব চালিয়েছে। জর্দান ও বাহরাইনে হামলা চালিয়েছে ব্যাপক আকারে। তাণ্ডব শব্দটা বললাম, কেউ মাইন্ড করবেন না। আবার বলা হচ্ছে টানা 12তম দিনে মার্কিন হামলার পর ইরান প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে জর্দান, বাহরাইন ও কুয়েতে, এবং সেই দেশগুলো এ ব্যাপারে দাবি করেছে যে হ্যাঁ, ইরানের হামলাগুলো হয়েছে। এই হামলার মধ্যে ইরাকের সাথে কুয়েতের আল আফদালি সীমান্ত ক্রসিং এ একটি হামলারও অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তিনি ইরানের উপর আগের চেয়েও বড় একটি ব্যাপক হামলা চালানোর কথা বিবেচনা করছেন এবং তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছেন। অর্থাৎ ইরানে খুব বড় আকারে একটি হামলা চালাবেন তিনি। প্রতিদিন এই কথাগুলো বলছেন এবং প্রতিটা হামলায় তার বড় হামলা কিন্তু ইরান মোকাবেলা করছে। ম্যানিলায় আসিয়ান সম্মেলনের এক ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন একটি চুক্তির জন্য কাকুতি মিনতি করছে কে? ইরান। আর ইরান বলছে এগুলো সব ফেক, বরং তারাই চুক্তির জন্য বিভিন্ন দেশকে আমাদের কাছে পাঠাচ্ছে। দর্শক, 4,200 জনেরও বেশি ডানপন্থী ইসরায়েলি কর্মী অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ চত্বরে হামলা চালিয়েছে। এই খবরটিও আল জাজিরার মতো গণমাধ্যমে চলে এসছে। পাশাপাশি সৌদি আরবে তো ইরানের ইয়েমেনের হামলা হয়েছে জানেন। সেই খবরটি আর আমি বিস্তারিত দিতে চাচ্ছি না, এগুলো আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন। ইন্টারেস্টিং যে খবরটি সেটি এখন আমরা একটু আলোচনায় আনতে চাই। সেটা হলো সাম্প্রতিক সময় ইরান আরব দেশগুলোর মধ্যে যে অ্যাটাকগুলো করেছে, এতে করে মোটামুটি খুব বাজে অবস্থায় পড়ে গেছে আমেরিকা। এবং আমেরিকা বলছে যে তারা তাদের মূল্যবান অনেক কিছু হারিয়েছে এই হামলার ফলে। আমি ধারাবাহিক কয়েকটা আপডেট তথ্য দিয়ে তাহলে বুঝবেন সহজে আপনারা। ইরান গত 24 ঘন্টা যে হামলাগুলো করেছে এর মধ্যে দেখা গেছে যে মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম ধ্বংস করেছে। প্যাট্রিয়ট সিস্টেমটা কি? এটা ক্রুজ এবং লং ডিস্টেন্স মিসাইলকে ইন্টারসেপ্টের জন্য আমেরিকা ব্যবহার করছিল। এটাকে ধ্বংস করে ফেলেছে, যার ফলে আমেরিকা ইরানকে এখন বা ইরানের ক্রুজ মিসাইলগুলোকে সেইভাবে আর ইন্টারসেপ্ট করতে পারছে না। পাশাপাশি আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল প্রতিরক্ষা ব্যবস্থা সেই থার্ড সিস্টেমকেও ইরান ধ্বংস করে দিয়েছে, যার ফলে ব্যালিস্টিক মিসাইলকে ইন্টারসেপ্ট করে থাকে। ইরানের ক্রুজ মিসাইল ইন্টারসেপ্টেড প্যাট্রিয়ট শেষ। এবার ইরান আমেরিকার থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার ফলে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোকে সেইভাবে আর ইন্টারসেপ্ট করতে পারছে না। তারপরে সিওরাম, আরেকটি প্রতিরক্ষা ব্যবস্থা, সেই সিওরামকেও ধ্বংস করে দিয়েছে ইরান আমেরিকার। গেল সেটা। তারপর তাদের যে ড্রোন MQ-9 রিপার, সেই ড্রোনের যে হ্যাঙ্গার, সেখানে ইরান ব্যাপক অ্যাটাক চালানোর ফলে প্রচুর ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঙ্গার ধ্বংস হয়েছে এবং এই ড্রোনগুলো সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে যেগুলো সুস্থ আছে,
যেগুলো আহত হয় না ড্রোন, সেগুলোকে সরিয়ে ফেলছে, মানে আত্মগোপনে নিয়ে গেছে আমেরিকা। এখানেই থেমে নেই। তারপর তাদের যে রাডার সিস্টেম, এই রাডার সিস্টেমগুলোকে একটা একটা করে ধ্বংস করেছে। এখনো থামেনি। আল উদাইদ, কাতারের সবচেয়ে বড় ঘাঁটি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে সেনাদের আবাসস্থল, যেখানে সেনারা থাকে, সেই ভবনটাকে উড়িয়ে দিয়েছে অ্যাটাক করে ইরান। তার মানে কত সেনা মারা যেতে পারে কল্পনা করেন। এইরকম সিরিজ যদি আমি এখন আপনাদের তথ্য দেই, পুরো রাত আমাকে মনে হয় বলতে হবে একটা একটা করে, কারণ খুব লম্বা সিরিজ খবর আসতে শুরু করছে আমাদের কাছে। তো এই মুহূর্তে যে অবস্থাটি তৈরি হয়েছে, যে ইরান আমেরিকার মধ্যে এত বড় আক্রমণগুলো করেছে, যে আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা ঘাঁটিগুলো একেবারে নড়বড়ে করে ফেলেছে। ট্রাম্প বুঝতে পারছেন যে ইরান তাকে ছাড় দিচ্ছে না কোনোভাবে, তাই তিনি ইরানকে নতুন করে হুমকি দিচ্ছেন। আবার তিনি ইরানকে বলছেন যে আমি খুব বড় হামলা করতে যাচ্ছি, তুমি ভয় পাও আমাকে। তুমি কেন আমাকে ভয় পাচ্ছ না? আমি তোমাকে হুমকি দিই, তুমি ভয় পাচ্ছ না? আমি ট্রাম্প, তুমি জানো না? এই পরিস্থিতির মধ্যে এখন আমরা যেটুকু খবর পেলাম, যে কিছুক্ষণ আগে ইরান আবার অ্যাটাক চালিয়েছে 3টি দেশকে টার্গেট করে, বাহরাইন, কুয়েত, জর্দান, এবং সেখানে সিরিজ হামলার ফলে এখনো আগুন জ্বলছে এই দেশগুলোতে। পাশাপাশি যেই বললাম যে কুয়েত এবং ইরাকের যে রেল ক্রসিং, সেখানেও ইরান হামলা করেছে, এবং এই হামলাগুলো এত বড় মাত্রায় ইরান করেছে যে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ইন্টারসেপ্ট করতে পারেনি। অসহায়ের মতো আমেরিকা শুধু চেয়ে চেয়ে দেখলো, আমি চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে, এই টাইপের কিছু একটা ঘটছে। ট্রাম্প নতুন করে সৌদি আরবকে একটা ট্র্যাপে ফেলতে চাচ্ছে, যে তোমাকে আমি শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রজেক্টে সব রকম সহযোগিতা করব, তুমি আব্রাহাম অ্যাকর্ডে চলে আসো। এটা আমি আজকে রাত কয়টা 8টার দিকে যে লাইভ, সেখানে আপনাদের ডিটেল বলছি। এটাকে নিয়ে আর আমি আলোচনা করতে চাই না, কারণ আমার হাতে আজকে অনেকগুলো খবর আছে। ট্রাম্পের ফাঁদে কি সৌদি আরব পাড়া দেবে কিনা, এটা নিয়ে পৃথিবী এখন টেনশনে আছে। কারণ সৌদি যদি শেষ পর্যন্ত ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হয়ে যায়, তাহলে সৌদি তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছে। এটা আরবের বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, এবং ইরান সেক্ষেত্রে অনেক বড় অ্যাটাকে যাবে সৌদির বিরুদ্ধে, এটা মোটামুটি আমরা ধারণা করতে পারছি। দর্শক, আইআরজিসির কিছু স্টেটমেন্ট দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাব। ভারতে রাত বেশি হয়ে গেলে আপনারা অনেক সময় লম্বা খবর দেখতে চান না। আমার কাছে যে আপডেটগুলো আছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের দেওয়ার কাজটা করছি আপাতত। আইআরজিসির আজকে যে স্টেটমেন্ট, তারা বলছে যে আমাদের অভিযানের 46তম বিবৃতিতে, মানে আজকে তারা একটা 46তম একটা বিবৃতি, প্রতিটা বিবৃতিকে একটা কাউন্ট করা হয় যে কততম বিবৃতি। তারা বলছে এই হামলা তারা অপারেশন নাসর 2 এর 26তম ধাপে, অপারেশন নাসর যে 2 যে অপারেশনটির নাম, তার 26তম ধাপে একটি সম্মিলিত হামলায় আল আদিরি ঘাঁটিতে অবস্থিত বিশেষ মার্কিন ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট, যেটাকে আমরা বলি ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সে যুদ্ধ ইউনিট এবং তাদের ব্যারাককে লক্ষ্যবস্তু করেছে। ঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরান। এটা হলো এই মাত্র আপডেট, যে ব্রেকিং খবরটি দিচ্ছি এখন, সেই খবরটি। অর্থাৎ আইআরজিসি এইমাত্র দাবি করলো তারা মার্কিন ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট এবং তাদের ব্যারাক, সেনাবাহিনীর যে ব্যারাক থাকে, সেই ব্যারাকের লক্ষ্যবস্তু করেছে। ঘাঁটিটির এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারকে হামলা চালিয়ে ধ্বংস করেছে। তারা বলছে যুক্তরাষ্ট্র যেদিন সকালে কারবালার দিকে যাওয়া আরভাইন তীর্থযাত্রীদের পথে হামলা চালিয়েছে, তার ইয়াজিদির চরিত্র প্রকাশ করেছিল সেই দিন। তারা বলছে রণক্ষেত্রে পরাজিত হয়ে ওয়াশিংটন আবারও সিভিলিয়ানদের টার্গেট করছে। একদম খোলামেলা বার্তা, যে তোমরা যুদ্ধের ময়দানে আমাদের সাথে পারছো না বলে এখন সিভিলিয়ানদেরকে টার্গেট করছো। আইআরজিসি বলছে শত্রুকে তার শপথ ভঙ্গের খেসারত দিতে হবে, এবং এবার আমরা আমেরিকাকে প্রতারণামূলক যুদ্ধবিরতির মাধ্যমে তেল ও গোলাবারুদ মজুদ পূরণ করে পুনরায় হামলা শুরুর কোনো সুযোগ দেব না। দিস ইজ পয়েন্ট। ইরান বলছে ওরা আমাদের সাথে প্রতারণা করছে। যখন আমাদের সাথে যুদ্ধে পারে না, হেরে যায়, তখন কিছু মিত্রদের মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব পাঠায় যুদ্ধবিরতি বা শান্তিপূর্ণ একটা আলোচনা।
মূলত তারা এই সময়টিতে তেল মজুত করে, তাদের যে গোলা বারুদ শেষ হয়ে যায় সেই গোলা বারুদ মজুত করে বা তৈরি করে, এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। এই সুযোগটিতে আমাদের সাথে আলোচনার নাম করে এটা প্রতারণা করে। তো আমরা আমেরিকাকে এই সুযোগটি আর দেব না যে তারা আমাদের সাথে প্রতারণা করবে সময় নিয়ে, আর তাদের সাথে আমাদের কোনো সিজফায়ার বা শান্তিপূর্ণ আলোচনা হবে না। এখন যুদ্ধের ময়দানে আমরা সমাধান খুঁজব। মার্কিন বাহিনী ভারত মহাসাগরে তাদের নৌযানগুলোর ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুদ নিঃশেষ করে ফেলেছে। অর্থাৎ ভারত মহাসাগরে তাদের যেই নৌযানগুলো আছে, রণতরীগুলো আছে বা যুদ্ধ জাহাজগুলো আছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রায় শেষ করে ফেলছে, কারণ এগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র, এগুলো ইরানে মেরেছে, মোটামুটি তাদের টান পড়ে গেছে ভান্ডারে। এবং আগের দিন ব্রিটেনের RFF ফেয়ারফোর্ট থেকে উড়ে আসা B-1 বোমারু বিমান ব্যবহার করেছে তারা। মানে এটার জন্য কিন্তু আজকে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলছে যুক্তরাজ্য, তোমরা যদি নেক্সট টাইম আমেরিকাকে এইভাবে আর কোনো সহযোগিতা করো, আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। একদম মানে ব্রিটেনকে হুমকি দিয়েছে ইরান। তারা কি বলছে, আগের দিন ব্রিটেনের RF ফেয়ারফোর্ট থেকে উড়ে আসা B-1 বোমারু বিমান ব্যবহার শুরু করেছে আমেরিকা, এটা ব্রিটেন থেকে। IRGC বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যেমনটা বলেছেন, ইরানের মাটিতে আগ্রাসনের জন্য ব্যবহৃত যে কোনো ঘাঁটি আমাদের বৈধ লক্ষ্যবস্তু। অর্থাৎ আরবকে যেভাবে বৈধ লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান, এবার ব্রিটেনকে, ইংল্যান্ডকে বা যুক্তরাজ্যকে তাদের বৈধ লক্ষ্যবস্তু বানাবে যদি নেক্সট টাইম ব্রিটেন আমেরিকাকে কোনো ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। একদম সরাসরি ব্রিটেনকে হুঁশিয়ারি দিয়েছে। IRGC ব্রিটিশ রাজতন্ত্রকে তাদের অপকর্মের দায় আরো না বাড়ানোর জন্য সতর্ক করেছে। ব্রিটিশকে বলছে, তোমাদের অপকর্মের দায় আর বাড়িও না। এবং গণহত্যা, স্বৈরাচারী শাসন চাপিয়ে দেয়া এবং ফিলিস্তিন দখল সংগঠিত করা ও ইসরায়েলের শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার মতো বিপর্যয় সৃষ্টির ইতিহাসের উদ্ধৃতি দিয়েছে। এই ব্রিটেনই কিন্তু ফিলিস্তিন দখল করে ইসরায়েল নামক একটি রাষ্ট্র তৈরি করে দিয়েছে। দর্শক, আর শেষ যে খবরটি দিব এই কি বলে আপনার আমেরিকা ইরানে, তারপর চলে যাও ভারত প্রসঙ্গে। সেটি হলো, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মানে যুক্তরাষ্ট্র ইরানে একটা বড় অ্যাটাক করতে পারে এই হিসেবে ব্রিটেন এবং ফ্রান্স তাদের সকল দূতাবাসের কর্মকর্তাদের দেশ ছেড়ে চলে যেতে বলেছে। এবং আরো কয়েকটি দেশ তারা তাদের এম্বাসি বন্ধ করে ইরান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তার মানে ইরান একটা বড় হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এটা ক্লিয়ার। কারণ বিদেশি দূতাবাসের লোকেরা তারা দ্রুত ইরান ছেড়ে চলে যেতে পারে। ইরান বলছে, এবার যদি আমাদের কোনো সিভিলিয়ান স্ট্রাকচারে অ্যাটাক আসে, আমরা মধ্যপ্রাচ্যের আর কোনো কিছু অবশিষ্ট রাখবো না। আরবদের হুঁশিয়ারি করে বলছে যে তোমাদেরকে এবার আমরা যে শিক্ষাটা দেব, এরপর তোমরা কখনো আমেরিকাকে আর ঘাঁটি দিবে না। ইতিমধ্যে কাতারের আল উদাইদ ঘাঁটি থেকে মার্কিন সেনারা সরতে শুরু করছে, তাদের জিনিসপত্র সব সরে যাচ্ছে। শুধু এক কাতার নয়, আরো কয়েকটি। জর্দানও বলছে তাদেরকে, আমেরিকানদেরকে তোমরা সরে যাও, তোমাদের ঘাঁটি বন্ধ করে তোমরা চলে যাও, কারণ তোমাদের জন্য আমরা মার খাচ্ছি। ইরান যে টার্গেটে নেমেছে সেই টার্গেট মোটামুটি ফুলফিল হচ্ছে, কারণ কাতারের ঘাঁটি আল উদাইদ সবচেয়ে বড় ঘাঁটি, এটা বন্ধের পথে। এখান থেকে আমেরিকানরা চলে যাচ্ছে। জর্দান একই ভাষায় কথা বলছে। কুয়েতও সেদিকে যাবে কিছুক্ষণের মধ্যে, বোঝা যাচ্ছে, কারণ মায়ের আরো শক্তভাবে শুরু হয়ে গেছে। দর্শক, আমি এখন সরাসরি ভারতে নিয়ে যেয়ে আপনাদেরকে ভারতের কিছু খবর দেওয়ার চেষ্টা করি। ভারতে ব্যাপক আকার ধারণ করেছে আন্দোলন, এবং নরেন্দ্র মোদী ব্যাপক চেষ্টা করছে, কাজ হচ্ছে না। তিনি ককরোচদের যে দলটি, তাদের সাথে বৈঠকের আহ্বান করেছে, তাদেরকে ডেকেছে। তারা বলছে যে না, আমরা প্রধানমন্ত্রীর সাথে কোনো গোপন বা তার কার্যালয়ে বসবো না। আমরা যদি বসি, আমাদের এই কি জানি যন্তর মন্তর ময়দানে, শাহবাগ মঞ্চ বাংলাদেশের, আর ওদের যন্তর মন্তর, এখানে আসতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এটাই রাজনীতি। বাংলাদেশের জুলাইকে ফলো করে পুরো ভারত এখন কাঁপছে, এবং পাকিস্তান ভয় পাচ্ছে যে পাকিস্তানে এরকম কিছু হয় কিনা ইমরান খানের মুক্তির দাবিতে। তো এখন নতুন করে আরেকটি রিউমার ছড়িয়েছে। সেটা কি, ভারতের জি নিউজ একটি সংবাদ প্রচার করেছে যে বাংলাদেশের জামাত ইসলাম
তারা ভারতের আন্দোলনকারীদেরকে চিঠি দিয়ে সমর্থন জানিয়েছে, এবং এটা নিয়ে ভারতের বড় বড় গণমাধ্যম আজকে বেশ হইচই শুরু করে দিয়েছে যে বাংলাদেশের জামাত ইসলাম একটি দেশের সংগঠন হয়ে আরেকটি দেশের আন্দোলনকে সমর্থন দিয়ে চিঠি লিখলো কি করে। তো এটার আদ্যপান্ত খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত জানা গেছে এটা ফেক নিউজ, অর্থাৎ ধারণা করা হচ্ছে এটা বিজেপি অথবা দিল্লিতে থাকা আওয়ামী লীগের কোনো এজেন্ট তারা বাংলাদেশকে চাপে ফেলতে বা জামাতকে চাপে ফেলতে এই চিঠির নকশা তৈরি করেছে, অর্থাৎ চিঠিটি তৈরি করেছে। কারণ এই চিঠির পরবর্তী ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বিশ্লেষণ করে দেখেছে এখানে জামাতের কোনো নেতার সিগনেচার নেই, জামাতের অফিসিয়াল কোনো ঠিকানা নেই, অ্যাড্রেস নেই, মানে এক কথায় একটা ফেক চিঠি। এবং বাংলাদেশ যে নামটা বাংলাদেশ লিখছে, বাংলাদেশ জামাত ইসলাম বা বাংলাদেশ, সে বাংলাদেশ বানানটাও ভুল আছে। ধারণা করা হচ্ছে এটা বাংলাদেশকে চাপে ফেলতে কোনো একটা কৌশল নেওয়া হয়েছে, এবং নরেন্দ্র মোদী এই কৌশলের মাস্টার মাইন্ড জানেন। হাসিনার নরেন্দ্র মোদীর প্রায় চালাকিগুলো একরকম, মিষ্টি মিষ্টি কথার ভিতরে অনেক দুষ্ট মানুষ। তো এখনকার সর্বশেষ পরিস্থিতিটা হলো আন্দোলনকারীরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে। কৃষকরা দিল্লি চলো আন্দোলন শুরু করেছে, বিভিন্ন পেশার মানুষগুলো এখন এই যন্তর মন্তর দিল্লির এই অঞ্চলে আসা শুরু করেছে, আস্তে আস্তে বাড়ছে। পুলিশ ছাত্রদের উপর অ্যাটাক করায় এখন বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিভিন্ন পেশাজীবীরা তাদের সমর্থনে এগিয়ে আসছে। ভারতবর্ষের সুপারস্টাররা সালমান খানদের মতো অভিনেতারা সমর্থন জানিয়েছে আন্দোলনকে, এবং দক্ষিণের নায়ক নায়িকারা শিল্পীরা এগিয়ে আসছে। এবং পুলিশ ছাত্রদের উপর যে হিট করেছে তার পরিস্থিতির আলোকে পুলিশকেও আজকে মোটামুটি ভালো ধোলাই দিয়েছে আন্দোলনকারীরা, এবং বিভিন্ন জায়গা থেকে এখন আন্দোলনের তেজ বাড়ছে। পশ্চিমবঙ্গ, উত্তর, দক্ষিণ ভারতের প্রত্যেকটি প্রদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা করা হচ্ছে ইন্টেলিজেন্স তথ্যের আলোকে। পাশাপাশি বিভিন্ন প্রদেশ থেকে বলা হয়েছে তারা এই আন্দোলনকে সমর্থন দিচ্ছে, এবং মোদী বিরোধী একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। ধারণা করা হচ্ছে যে এখান থেকে মোদীকে পতনের জন্য ইন্ডিয়ান ইস্টাবলিশমেন্টের কোনো বিগ ম্যাচ থাকতে পারে, পাশাপাশি যে এখানে আমেরিকার কোনো হাত থাকতে পারে এরকমও আসছে। অর্থাৎ যদি এখানে আমেরিকা এবং ইন্ডিয়ান ইস্টাবলিশমেন্টের কোনো বিশেষ হাত থাকে তাহলে নরেন্দ্র মোদীকে বিদায় নিতে হবে, কনফার্ম থাকেন, এবং এই আন্দোলন আরো বড় ফ্রেমে চলে আসবে। তবে একটি বিষয় ভালো লাগছে, পাকিস্তানে যেমন আন্দোলনকারীদের প্রকাশ্যে গুলি করে হত্যা করে, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট রেজিম যখন প্রকাশ্যে 2000 ছাত্রকে গুলি করেছে বা 30-40 হাজারকে অন্ধপঙ্গু করেছে, নরেন্দ্র মোদীর এই আন্দোলনে এখনো সেইভাবে ছাত্র হত্যার অভিযোগ আসেনি। তারা টিয়ার সেল, রাবার বুলেট, লাঠিচার্জ করেছে। এত বড় একটা দেশে এত বড় আন্দোলনকে নরেন্দ্র মোদী এখনো মানে হত্যার মধ্যে টেনে নেয়নি, গ্রেফতার করছে, আবার অনেকে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ নরেন্দ্র মোদী বুঝতে পারছে এই মুহূর্তে একটা লাশ পড়া মানে আন্দোলন আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে, এবং খুব কন্ট্রোল, মানে ভারতে কিন্তু আমাদের চেয়ে ভালো গণতন্ত্র আছে, মানে না মানে। যদিও নরেন্দ্র মোদী ভারতটাকে একটা হিন্দু রাষ্ট্র বানাতে চেয়েছে, ইতিমধ্যে প্রকাশ রাও দক্ষিণের একজন বড় অভিনেতা আরো এরকম অনেকেই বলছে যে এই দেশটাকে হিন্দুত্ববাদ থেকে রক্ষা করতে হবে, এই দেশটা সবার। এখন ক্রমান্বয়ে এই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগটি বৈষম্য বিরোধী আন্দোলনের মতো হাসিনা পতন, নরেন্দ্র মোদী পতনের দিকে চলে যাচ্ছে। তো এখন আন্দোলন ক্রমান্বয়ে বাড়ছে, প্রত্যেকটা অঞ্চলে আন্দোলন ছড়িয়ে পড়ার জন্য আহ্বান করছে ককরোচ পার্টি, এবং প্রতিটা মোদী বিরোধী রাজনৈতিক দল, বিজেপি বিরোধী আন্দোলনগুলো তারা আস্তে আস্তে ইউনিটি তৈরি করছে, ঐক্যবদ্ধ হচ্ছে। নরেন্দ্র মোদী প্রথমে ছাত্রলীগ নামিয়েছিল, মানে তাদের যে ছাত্রলীগ তাদের নামিয়েছিল, তাদেরকে পিটিয়ে মারছাড়া করেছে ছাত্ররা, পুলিশ মোটামুটি ধোলাই টোলাই খাইছে। তবে পুলিশ এখন পর্যন্ত এটা করেনি আর কি, মানে মানুষ হত্যার মতো কাজ করেনি। তো তারপরও যেটুকু বোঝা যাচ্ছে পুরো দিল্লি কন্ট্রোল এখন আন্দোলনকারীদের, এটা আস্তে আস্তে বিভিন্ন প্রদেশে ছড়াচ্ছে, যেটা নরেন্দ্র মোদীর পতনের দিকে নিয়ে যেতে পারে। দর্শক, আজকের মতো শেষ করতে চাই। আমরা আপনাদেরকে প্রতিদিন এখন ভারতের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি যেই খবরগুলো নিয়মিত থাকছে সেগুলো থাকবে। আজকে চেয়েছিলাম বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের সেনাপ্রধান আমাদের মিস্টার ওয়াকারুজ্জামান, তিনি তুরস্কে সফরে আছেন, তুরস্কের সেনাপ্রধানের সাথে বৈঠক করছেন। আমি চেষ্টা করবো কালকে এটার ব্যাপারে কিছু আপডেট তথ্য আপনাদের দেওয়ার জন্য। ওকে দর্শক, আজকের মতো বিদায় নিই। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।